অতিরিক্ত ভ্রমণে ক্লান্ত নিউজিল্যান্ড, ফাইনালের আগে দুবাইয়ে অসহায় কোচ গ্যারি স্টেট। ম্যাট হ্যাডনের চোট নিয়ে দুশ্চিন্তা, বরুণ চক্রবর্তীর স্পিন সামলাতে বিশেষ পরিকল্পনা। Matt Henry obviously landed on his shoulder and it was pretty uncomfortable. I guess the positive thing from our perspective is he got back out there to bowl. We've had some scans and stuff done on him. বিসিবির প্রোগ্রাম বিভাগের পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘমেয়াদে দায়িত্ব নিতে চান মিনহাজুল আবেদিন নান্নু। ঢেলে সাজাতে চান ঘরোয়া ক্রিকেট কাঠামো। দেশের ফুটবলে স্বস্তির খবর, আর্থিক লেনদেনে স্বচ্ছতার ভিত্তিতে বাফুফের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা। আবেদনের সুযোগ থাকবে উন্নয়ন প্রকল্পের। ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থেকে আমাদেরকে মুক্ত করা হলো। ফান্ডিং যেটা আমরা পেতাম ফিফা থেকে, ওইটাগুলি আর ফেজে ফেজে আসবে না, ওইটাগুলো আমাদের একবারে ওদের নর্মাল যে নিয়ম সেভাবে আসবে। কিংবদন্তির জন্য কোনো পরিবর্তন আনতে নারাজ কাবরেরা, প্রস্তুতিতে সন্তুষ্ট ফুটবলাররাও। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। অতিরিক্ত ভ্রমণে ক্লান্ত নিউজিল্যান্ড ক্রিকেট দল। দুবাইয়ের সংবাদ সম্মেলনে অসহায়ত্ব প্রকাশ করেছেন কিউইদের কোচ গ্যারি স্টেট। এদিকে দলের তারকা বোলার ম্যাট হেনরির চোট নিয়েও আছে দুশ্চিন্তা। বরুণ চক্রবর্তীর স্পিন সামলাতে বিশেষ পরিকল্পনা সাজাচ্ছে ব্ল্যাক ক্যাপস। দুবাই থেকে মাকসুম আলম খানের রিপোর্ট। একটা টুর্নামেন্টের দুই ফাইনালিস্টের জন্য দুই রকম ব্যবস্থা। একদল শুরু থেকে ভিভিআইপি ট্রিটমেন্ট পাচ্ছে, দুবাইয়ের লাক্সারি উপভোগ করছে 16 আনা। কোনো ক্লান্তি নেই, একেবারে ফ্রেশ মাইন্ড আইসিসির সুবিধাভোগী ইন্ডিয়া দলের। অন্যদিকে নিউজিল্যান্ড টিমের প্রাণ ওষ্ঠাগত। ফাইনালের আগে অন্তত 48 ঘন্টা এক জায়গায় থিতু হতে পারছে, এটাকেই তারা ভাবছে সৌভাগ্য। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি ট্রাভেল করতে হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ তারা খেলেছে করাচিতে, দ্বিতীয়টা রাওয়ালপিন্ডিতে, তৃতীয়টা দুবাইয়ে। আবার সেমিফাইনালের ম্যাচ খেলতে হয়েছে লাহোরে গিয়ে, ফাইনাল আবার খেলতে হবে দুবাইয়ে। ক্রিকেটাররা ঘুরে ঘুরে ক্লান্ত, আর কোচ যেন নিরুপায়। এটা আমাদের হাতে নেই। ভারত সব ম্যাচ এখানে খেলছে। আমাদের জন্য যেটা ভালো হয়েছে যে অন্তত একটা ম্যাচ তাদের বিপক্ষে এখানে খেলা হয়েছে। মাঠে সমস্ত পরিকল্পনা কাজে লাগাতে পারলে ভালো কিছু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটা আমিরাতে ভারতের বিপক্ষে খেলেছে নিউজিল্যান্ড, যে ম্যাচে বরণ করতে হয় 44 রানের হার। 5 উইকেট নিয়ে কিউবি ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেন বরুণ চক্রবর্তী। ফাইনালের আগে তাই এই মিস্ট্রি স্পিনারকে নিয়ে বাড়তি চিন্তা কোচের। আমাদের বিপক্ষে সবশেষ ম্যাচে 5 উইকেট নিয়েছে সে। ফাইনালে অবশ্যই তাকে খেলানো হবে। সে দুর্দান্ত বোলার, আমাদের জন্য বড় হুমকি। বরুণ কোহলিদের নিয়ে প্ল্যান সাজাতে ঘুম হারাম গ্যারি স্টিডের। দুর্ভাবনা আছে নিজ দলের একাদশ নিয়েও। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছেন ম্যাট হেনরি। দলের শীর্ষ পেসারের ফাইনালে খেলা নিয়ে কিছুটা হলেও রয়েছে অনিশ্চয়তা। আমি ইতিবাচকভাবে ভাবছি। কিছু স্ক্যান করানো হয়েছে, যে কোনো মূল্যে ফাইনালের দলে তাকে চাই। গ্রুপ স্টেজে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটায় 5 উইকেট নিয়েছিলেন হেনরি। তাই এই পেসার ফিট না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে ব্ল্যাক ক্যাপদের। হেনরির বিকল্প হিসেবে বিবেচনায় আছেন জেকব ডাফি। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ঘুরে ফিরে আসছে নিউজিল্যান্ডের ভ্রমণ ক্লান্তির বিষয়টা। টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত 7000 কিলোমিটারের বেশি পথ ভ্রমণ করতে হয়েছে কিউইদের, যেখানে ভারত সব ম্যাচ খেলেছে একই ভেন্যুতে। দীর্ঘ ভ্রমণে ক্লান্তি ভর করলেও বাস্তবতা মেনে নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। সব ভুলে পুরো মনোযোগ দিতে চান ফাইনালে। সমর্থকদের জন্য জিততে চান মর্যাদার ট্রফি। এ যেন একই স্মৃতি অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। টানা ভ্রমণে ক্লান্ত জীবন, তবে সেটা কেবল ভারতের জন্যই ব্যতিক্রম। গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল হয়ে ফাইনাল, স্বল্পদিনের টুর্নামেন্ট, তবে দৌড়ঝাঁপে ভিন্ন মেরুতে দুই ফাইনালিস্ট, মেন ইন ব্লু আর ব্ল্যাক ক্যাপস। এ নিয়ে প্রতিদিনই বাড়ছে বিতর্ক, কিন্তু টিম ইন্ডিয়ার দাম্ভিকতায় তা থোপে টিকছে না।
ফাইনালের মঞ্চে উঠতে কিউইদের কতটা ভ্রমণ করতে হয়েছে একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। নিউজিল্যান্ড প্রথম ম্যাচ করাচি খেলেই ছুটেছে রাওয়ালপিন্ডি টু লাহোরে। তৃতীয় ম্যাচের আগে অবশ্য ভ্রমণটা পাকিস্তানে সীমাবদ্ধ থাকেনি, যেতে হয়েছে দুবাইয়ে, যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেই আবারও পাকিস্তানের লাহোরে যাত্রা, উদ্দেশ্য সেমিফাইনাল। বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে সেমি শেষে আবারও তারা ধরে দুবাইয়ের বিমান। সব মিলিয়ে গেল 2 সপ্তাহে ব্ল্যাক ক্যাপস পাকিস্তানের 3 শহর আর দুবাই টু পাকিস্তান ভ্রমণ করেছে ৭,০৪৮ কিলোমিটার, যেখানে রোহিত কোহলিদের সময় কেটেছে টিম হোটেলে বিশ্রামে। ভারত তাদের সব ম্যাচ দুবাইয়ে একটা ভেন্যুতে খেলেছে আর আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়েছে। তারা এই কন্ডিশন সম্পর্কে ভালো জানে, তবে ওসব নিয়ে আর আলোচনা বাড়াতে চাই না। এই টুর্নামেন্টের আগে আমরা একটা ত্রিদেশীয় সিরিজে খেলেছি যা সহায়তা করেছে, তবে স্বল্প সময়ে দীর্ঘ ভ্রমণ আর টানা ক্রিকেটের মধ্যে থাকায় কিছুটা অবসাদ ভর করছে। সবাই চেষ্টা করছে তা যতটা কাটিয়ে ওঠা যায়। হঠাৎ করে তাপমাত্রার তারতম্য স্পষ্ট দুবাইয়ে, তার উপর গ্যালারির প্রায় পুরোটাই দখলে থাকবে টিম ইন্ডিয়ার সমর্থকদের। হিসেব বলছে মেগা ফাইনালে এক্স ফ্যাক্টর হতে পারেন ইন্ডিয়ার স্পিনাররা। আইসিসির একাডেমি মাঠে অনুশীলনে বাড়তি মনোযোগ তাই কিউইদের। দলের সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ফাইনাল সবসময় ব্যতিক্রম হয়। আমাদের দারুণ একটা দল আছে, দারুণ স্টাফও, তাই তো স্রেফ ম্যাচেই মনোযোগ দিচ্ছি। রঙিন পোশাকে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপা এখন পর্যন্ত ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই, 2000 সালের ফাইনালে, তাও আবার ভারতের বিপক্ষে। দুবাইয়ে এবারও তারই পুনরাবৃত্তির অপেক্ষায় ব্ল্যাক ক্যাপস। মাহবুব রিমন, সময় সংবাদ। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জন্ম দিয়েছে অনেক তর্ক বিতর্কের। নানা নেতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি ইতিবাচক রেকর্ডেরও সাক্ষী হয়েছে দুবাই পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। দ্রুততম সেঞ্চুরি, সর্বোচ্চ ছক্কা সহ আগের বেশ কিছু রেকর্ড ছাড়িয়ে গেছে এবারের আসর। দেখে নেওয়া যাক যেসব রেকর্ড ভেঙেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। আইসিসির কোনো ইভেন্ট মানেই পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরির প্রতিযোগিতা। অবশ্য এসব রেকর্ড উজ্জীবিত করে ক্রিকেটারদেরও। সবাই হিসেব মেলায় মাইল ফলকের জন্য। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিও তার ব্যতিক্রম নয়। আগের রেকর্ড ভেঙে নতুন বেশ কিছু মাইল ফলকের দেখা মিলেছে এবারের আসরে। দেখে নেওয়া যাক নতুন করে কি কি রেকর্ড গড়েছে পাকিস্তান আসরে। সর্বোচ্চ সেঞ্চুরির দেখা মিলেছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এবার মোট 13টি সেঞ্চুরি আদায় করে নিয়েছেন ব্যাটাররা, যা কিনা টুর্নামেন্টের ইতিহাসে যে কোনো আসরে সর্বোচ্চ শতক। এবারের আসরে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে 177 রানের অবিশ্বাস্য ইনিংস উপহার দেন তিনি। এটি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া এবারের আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 165 রান করে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক বেন ডাকেট। এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক ছিলেন নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলে। 2004 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 165 রান করেন এই কিউই ব্যাটার। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি ভেঙেছে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও। দ্বিতীয় সেমিফাইনালে মাত্র 66 বলে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়েন সাউথ আফ্রিকান ডেভিড মিলার। এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে 77 বলে শতক করে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির জায়গা দখলে নেন অস্ট্রেলিয়ার জস ইংলিশ। এছাড়া 2002 সালে ইংল্যান্ডের বিপক্ষে 77 বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দ্র সেহবাগ। এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডটিও হয়েছে এবারের আসরে। অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচে মোট 707 রান তুলেছিল দুই দলের ব্যাটাররা। আর দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার ম্যাচে রান হয়েছিল 674, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এক ম্যাচের রান। এর আগে 2017 আসরে ভারত শ্রীলঙ্কা ম্যাচে 643 রান হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এবারই সর্বোচ্চ ছক্কার দেখা মিলেছে। এখন পর্যন্ত 127টি 6 হাঁকিয়েছেন ব্যাটাররা। ফাইনাল ম্যাচের আগেই ওভার বাউন্ডারির রেকর্ড গড়েছে এবারের আসর। এর আগে 2017 সালে 113টি ছক্কার মাইট দেখেছিল ক্রিকেট প্রেমীরা। মিরন, সময় সংবাদ। এবারে অন্য প্রসঙ্গ। বাস্তবতা মেনে দেশের মাটিতে অবসরের ভাবনা আপাতত সরিয়ে রেখেছেন সাকিব আল হাসান। টি10 ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের সিইও জাফির ইয়াসিনের সঙ্গে নিজের পরিস্থিতির কথা জানিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। তার মতে, সদিচ্ছা থাকলে তার রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারত পিসিবি। বোলিং অ্যাকশনের ত্রুটি শুধরানোর জন্য সহযোগিতা করে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও রাখতে পারত তাকে। দুবাই থেকে আরও জানাচ্ছেন মাকসুম আলম খান।
দ্যাটস প্রিটি ডিসঅ্যাপয়েন্টিং যে একজন প্লেয়ার আপনার দেশের জন্য এত কিছু করছেন, আফটার ডুইং সো মাচ আপনি ওই প্লেয়ারকে লিটারালি ইউ কান্ট ইভেন give him the last respect you wanted. So that's number one. আমি বিশ্বাস করি সেটা, I think that was very much disappointing. সাকিব আল হাসান দেশের মাটিতে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর ইচ্ছে পোষণ করায় রীতিমতো ফুঁসে উঠেছিল ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ। তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন অনেকে, তবে পাড় ভক্তরা এখনই হাল ছাড়ছেন না। টি10 ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয় সাকিবের। সাবেক টাইগার অধিনায়ক কি ভাবছেন ফিউচার নিয়ে একটা ধারণা পাওয়া যায় তার এই কথায়। অ্যাজ আ ফ্যান আমি বিশ্বাস করি যদি উনি বাংলাদেশের জার্সিতে ইফ হি ক্যান রিটায়ার, if he can play his last match and where he gets or deserves all the respect, ওনাকে যদি ওভাবে এন্ডিংটা দেওয়া হয়, I think I would be more than happy. এবং নট অনলি মি, আই থিঙ্ক বাংলাদেশের যারাই সাকিব আল হাসানের ভক্ত, আই থিঙ্ক এভরিওয়ান উড হ্যাভ বিন হ্যাপি যে হি হ্যাভ এন্ডেড হিজ ক্যারিয়ার ইন দ্যাট পার্টিকুলার ওয়ে। দীর্ঘদিন বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা ছিল যার, তাকে ছাড়াই শেষ হতে চলল একটা আইসিসি ইভেন্ট। 2023 ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে টাইমড আউটের ঘটনা না ঘটালে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের খেলা হতো কিনা বলা কঠিন। বাহবা পাওয়ার কথা যার, তিনিই হলেন ভিলেন, রাজনীতির কালিমা গায়ে লাগিয়ে নির্বাসনে। এত কিছু করার পর আমাকে ধরেন নিলই না, I did not even get the respect I should have got. The minimum respect I'm talking about, all right? So ওইখান থেকে I don't know obviously what he feels, if he will come back for the country, play his last few matches. I don't know what will happen, but looking at whatever happened right now, I don't think যে কোনো player হোক, he would have shown much more interest with the board. বোলিং অ্যাকশন নিষিদ্ধ হওয়ার পর একাধিক পরীক্ষা দিয়েছেন সাকিব। ত্রুটি পুরোপুরি শুধরে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে ভালোভাবে খেলতে চান টাইগার অলরাউন্ডার। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। বিসিবির প্রোগ্রাম বিভাগে নেয়া পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে দীর্ঘমেয়াদে দায়িত্ব চান কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। এই বিভাগে 1 বছরের জন্য পাওয়া দায়িত্ব শেষ পর্যায়ে সাবেক অধিনায়কের। ঘরোয়া ক্রিকেট কাঠামো ঢেলে সাজাতে বেশ কিছু কাজ হাতে আছে বলেও জানান তিনি। একই সঙ্গে প্রশংসা করলেন নতুন বোর্ডের সাবেক ক্রিকেটারদের বিভিন্ন দায়িত্বে আনা ইতিবাচক হিসেবে দেখছেন নান্নু। অনূর্ধ্ব 19 হাই পারফরমেন্স ইউনিটের দায়িত্ব পালনের পর হয়েছিলেন ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক। সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এখন বিসিবির প্রোগ্রাম বিভাগের দায়িত্বে। তার পরিকল্পনায় বসে এনসিএল টি20 আসর, যেটির পুরস্কারও পেয়েছেন নান্নু। নতুন করে বাড়ানো হয়েছে চুক্তির মেয়াদ। সাবেক এই অধিনায়কের এখন চাওয়া লম্বা সময় ধরে দেশের ঘরোয়া ক্রিকেটের জন্য কাজ করা। এটা চলমান প্রক্রিয়ার মধ্যে আছে, এটা অলরেডি কাজ শুরু হয়েছে এবং এরা বিপিএল থেকে কাজ শুরু করেছে এই অ্যাপসটা নিয়ে, এবং সামনে হয়তো প্রিমিয়ার ডিভিশন নিয়ে কাজ শুরু হচ্ছে। তো সব কিছু কিছু ভালো কাজই করা হয়েছে এবং একটা সময় দরকার। সময় ছাড়া একটা অল্প সময়ের মধ্যে এত কাজ একসাথে প্রোগ্রামে করা যায় না। চলমান ডিপিএল নিয়ে ক্ষোভও ছেড়েছেন নান্নু। প্রিমিয়ার লিগ শুরুর পর থেকে এখনও পরিবর্তন হয়নি কাঠামো। কোনো ক্লাবই খেলা নিয়ে খুব বেশি মনোযোগী নয়। নিজেদের কাউন্সিলরশিপ টিকিয়ে রাখায় বেশি নজর সংগঠকদের। ফারুক আহমেদের বোর্ড সভাপতি হিসেবে আশাকেও ইতিবাচক হিসেবে দেখছেন নান্নু। তার মতে অনেক খালি পদ থাকায় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে বর্তমান বোর্ডকে। ক্রিকেট সংশ্লিষ্ট হওয়ায় সময় দিলে ফারুক আহমেদ ভালো করবেন বলেও মত তার। এখানে একটা কম্পিটিশন এমন দাঁড়ানো হচ্ছে, ক্রিকেট প্লেয়ারও থাকবে, এখানে ভালো সংগঠনও দরকার আছে, ভালো ডিসিশনও দরকার আছে। বর্তমান বোর্ড বেশ কিছু ভালো উদ্যোগ নিলেও জাতীয় দলের ব্যর্থতায় ঢাকা পড়েছে সেগুলো, মত মিনহাজুল আবেদিন নান্নুর। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছেন নাহিদ রানা। মিরপুরে এদিন একাই নিজের বোলিং নিয়ে কাজ করেছেন টাইগার পেসার। ডিপিএলে খেলবেন আবাহনীর হয়ে। 5ম রাউন্ড থেকে দেখা যেতে পারে টাইগার এই পেসারকে। এছাড়া ঈদের পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ থাকলেও পাকিস্তান সুপার লিগ খেলতে ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে নাহিদ রানার, যদিও এখনও কিছুই নিশ্চিত করেনি বিসিবি।
স্লোয়ার বাউন্সার পারফেক্ট ইয়র্কার, আর নাহিদ রানার গতি তো যে কোনো ব্যাটারের মনেই ভয় ধরিয়ে দেয়। চলছে রমজান মাস, প্রায় ফাঁকা মিরপুরের একাডেমি মাঠ। তবে হঠাৎ দেখা মিলল স্পিড স্টারের। সবাই যখন ব্যস্ত ডিপিএল নিয়ে, তখনই একাডেমি মাঠে একাই অনুশীলনে নাহিদ রানা। ডিপিএলের কোনো ম্যাচে না দেখায় অনেকেই ভেবেছেন হয়তো দল পাননি নাহিদ রানা। তবে ঢাকা প্রিমিয়ার লিগে এমন একজন পেসার দল পাবেন না তা কি করে হয়? আবাহনীর সঙ্গে চুক্তি করেছেন তরুণ এই পেসার। বিপিএলের টানা ম্যাচ খেলে ওয়ার্কলোডের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারেননি নাহিদ রানা, জানিয়ে সমালোচনা হয়েছে অনেক। এবার বিসিবিও বেশ সাবধান তাকে নিয়ে, তাই বিসিবি দিয়েছে ডিপিএলের প্রথম 2 রাউন্ড থেকে ছুটি। নাহিদ রানা বিশ্রাম কাটিয়ে এদিন ফিরেছেন মাঠে, রোজা রেখে করেছেন কঠোর অনুশীলন। অবশ্য এমন অনুশীলনের উদ্দেশ্য শুধু ডিপিএল নয়, অন্য একটা বড় কারণও রয়েছে। নিজের প্রতি যত্নবান হয়েছেন নাহিদও। টানা ম্যাচ খেলার ধকল কাটিয়ে ওঠার জন্য ডিপিএলের তৃতীয় ও চতুর্থ রাউন্ডেও খেলবেন না বলে জানা গেছে। তবে এই কদিন পুরো দমে অনুশীলন চালিয়ে যাবেন তিনি। ফুল ফিট হয়ে পঞ্চম রাউন্ডে আকাশে নীল জার্সিতে তার খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রথমবারের মতো বিদেশি কোনো লিগে ডাক পেয়েছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে খেলবেন পেশোয়ার জালমির হয়ে। শোয়েব আখতারের পরামর্শ নেয়ার অপেক্ষায় টাইগার পেসার। ঈদের পর আগামী 11ই এপ্রিল থেকে শুরু হবে পাকিস্তান সুপার লিগ। 12 এপ্রিল খেলা রয়েছে নাহিদ রানার পেশোয়ার জালমির। সে সময় 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে জিম্বাবুয়ের। তবে শোনা যাচ্ছে সেই সিরিজে হয়তো রাখা হবে না নাহিদ রানাকে। বিসিবি থেকে এনওসি মিলতে পারে পিএসএল এর জন্য, যদিও বিসিবির পক্ষ থেকে এখনো কোনো কিছুই নিশ্চিত করা হয়নি। এছাড়া দিন দিন বিদেশি লিগের চাহিদা বাড়ছে দেশের গতি তারকার। কদিন আগে নাম লিখিয়েছেন দ্য 100-এর ড্রাফটে, যেখানে তার ভিত্তিমূল্য ধরা হয়েছে 41,500 পাউন্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জস বাটলারের পদত্যাগের পর আবারও ওয়ানডে ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন বেন স্টোকস। 2023 ওডিআই বিশ্বকাপে অবসর ভেঙে দলে ফিরলেও এরপর আর 50 ওভারের ক্রিকেটে মাঠে নামেননি তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের ভরাডুবির পর নতুন অধিনায়ক হিসেবে স্টোকসকেই বিবেচনায় রেখেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কিং। 2023 বিশ্বকাপের পর আর ওয়ানডে ম্যাচে খেলেননি বেন স্টোকস। লাল বলেই পূর্ণ মনোযোগ ছিল ইংলিশ অলরাউন্ডারের, কিন্তু দুঃসময়ে আবারও ইংল্যান্ড ওয়ানডে দলের হাল ধরতে যাচ্ছেন স্টোকস। দীর্ঘদিন ওয়ানডে না খেলা এই ক্রিকেটার আবারও আলোচনায় আসেন চ্যাম্পিয়ন্স ট্রফি ব্যর্থতায় জস বাটলারের নেতৃত্ব ছাড়ার পর। ওয়ানডে ও টি20তে নতুন অধিনায়কের খোঁজে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করা বেন স্টোকসের সঙ্গে কোচ ব্রেন্ডন ম্যাককালামের সম্পর্কটা বেশ ভালো, বোঝাপড়াটাও দারুণ। বাসবল ক্রিকেটেরও আবিষ্কারক ম্যাককালাম স্টোকস জুটি, তাই এবার ওয়ানডেতেও স্টোকসের কাঁধে দায়িত্ব তুলে দেওয়ার পরিকল্পনা ইংল্যান্ড বোর্ডের। 2021-এ 3 ম্যাচে দলকে নেতৃত্ব দেয়া অলরাউন্ডারকে আবারও অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি। সব অপশন দেখেন এবং চিন্তা করবেন কোনটি সবচেয়ে ভালো হতে পারে। বেন স্টোকস আমার দেখা অন্যতম সেরা অধিনায়ক, তাকে বিবেচনায় না রাখা বোকামি। সে দারুণ কৌশলী একজন ক্রিকেটার, যার প্রভাব আমরা টেস্ট ক্রিকেটে দেখেছি। সে এমন একজন যে প্লেয়ারদের থেকে সেরাটা বের করে আনতে পারে। চাপের মধ্যেও সে সতীর্থদের আগলে রেখে বলতে পারে এটাই সঠিক পথ। নেতৃত্ব দিতে কিছু কোয়ালিটি দরকার হয়, তবে সে অধিনায়কের দায়িত্ব কিভাবে নেবে সেটাই মূল বিষয়। তার ওয়ার্কলোডেরই বা কি অবস্থা হবে, আমরা চাই না সে ঝুঁকিতে পড়ুক। এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। অবসর ভেঙে 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলেন বেন স্টোকস। এরপর আর 50 ওভারের ক্রিকেটে মাঠে দেখা যায়নি তাকে। গুঞ্জন আছে ম্যাককালাম ডাকলে এই দায়িত্ব নিতে রাজি আছেন অলরাউন্ডার। যদিও ওডিআইতে তার দীর্ঘদিন পর ফেরা কতখানি কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন উঠলেও স্টোকসেই আস্থা রাখতে চায় ইসিবি। আমি বিশ্বাস করি টেস্ট ও ওয়ানডে কিছুটা কাছাকাছি। আমরা ভারতের দিকে তাকালে দেখতে পাবো তাদের তরুণ ক্রিকেটাররা টি20 ক্রিকেটে রাজত্ব করছে, কিন্তু তাদের টেস্টের ক্রিকেটাররাই 50 ওভারের ফরম্যাটে ভালো করছে। বেন স্টোকসের আবারও ওয়ানডের অধিনায়ক হওয়ার ফিসফাসের মধ্যেই নতুন গুঞ্জন উঠেছে আরও একটা। সাদা বলের ক্রিকেটে 2 জন অধিনায়ক নিয়ে ভাবনা আছে কোচ ম্যাককালামের। ওয়ানডেতে একজনকে অধিনায়ক করে টি20তে অন্য কাউকে নেতৃত্বভার দেওয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। তাজিন খন্দকার, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ওপর দেয়া অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। এখন থেকে বিশেষ নিয়মে ধাপে ধাপে নয়,
স্বাভাবিকভাবেই ফিফার অনুদানের অর্থ পাবে বাফুফে। সেই সঙ্গে থাকছে না নজরদারিও। সময় সংবাদকে এমন তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। এছাড়া নিষেধাজ্ঞা কেটে যাওয়ায় ফিফার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্যও আবেদন করতে পারবে বাফুফে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়ের সিংহভাগ আসে ফিফার অনুদান থেকে, অথচ সেই অর্থ নিয়ে ৯-৬ করেছে কাজী সালাউদ্দিনের তৎকালীন বাফুফের কমিটি। ফিফার ফান্ডের অর্থ ব্যয়ের সঠিক নির্দেশনা না মানা, অনিয়ম ও অস্বচ্ছতার কারণে ২০১৮ সালে বাফুফের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তার মাঝে মরার ওপর খাড়ার গা হয়ে ওঠে ২০২৩ সালে আর্থিক অনিয়মের অভিযোগে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের ফিফা কর্তৃক আজীবন নিষিদ্ধ হওয়া। অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় ফিফার অনুদানের অর্থ স্বাভাবিকভাবে না পেয়ে বিশেষ নিয়মে ধাপে ধাপে আসত বাফুফের কাছে। সেই অর্থ ব্যয়ে নজরদারি করত ফিফার নিয়োজিত একটি প্রতিষ্ঠান, যা বিব্রতকর ছিল বাফুফের জন্য। তবে ফেডারেশনের বর্তমান সভাপতি তাবিদ আউয়াল ফিনান্স কমিটির দায়িত্ব নেয়ার পর হারানো ইমেজ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাফুফেতে আসে ফিফার অডিট টিম, জানিয়ে খুব সতর্ক ছিলেন তাবিদ আউয়াল। অবশেষে ফিফা থেকে এলো সুখবর। বাফুফের সভাপতির নেতৃত্বাধীন ফিনান্স কমিটির কার্যক্রমে সন্তুষ্ট হয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। তাবিদ ভাইয়ের একদম সিঙ্গেল হ্যান্ডেডলি উনি অডিট প্রসেসটাকে রিভিউ করে রিপোর্ট পাঠান ফিফার কাছে। ফিফা সেটাকে যাচাই বাছাই করে আমাদেরকে জানালো, ফাইন্যান্সিয়াল রেস্ট্রিকশন থেকে আমাদেরকে মুক্ত করা হলো। আমাদের হোয়াট এভার ফান্ডিং যেটা আমরা পেতাম ফিফা থেকে, ওই টাকাগুলি আর ফেজে আসবে না। ওই টাকাগুলি আমাদের একবারে ওদের নর্মাল যে নিয়ম সেভাবে আসবে। একই সাথে ওই একটা অডিট ফার্ম যাকে অ্যাপয়েন্ট করেছিল আমাদের অডিট করার জন্য, তাকে আর ওরা এখন রাখবে না। তো আমাদের ওই টাকাটাও আমরা এক্সট্রা পাবো। অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় ফিফার বিশেষ উন্নয়ন প্রকল্পের সহায়তাও পেত না বাফুফে। তবে কেটে গেছে আধার। এখন থেকে ফিফার উন্নয়ন প্রকল্পের ফান্ডের জন্য আবেদন করতে পারবে ফেডারেশন। ফিফার যে কোনো স্পেশাল ফান্ড যেগুলি থাকে, যেগুলি ওরা সব মেম্বারকে সুযোগ দেয় অ্যাপ্লাই করার জন্য, সেগুলি আমরা এখন অন্য দেশের মতো অ্যাপ্লাই করতে পারবো। ফিফার নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাংলাদেশের ফুটবলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে জানান বাফুফের সহসভাপতি। এছাড়া ভবিষ্যতে আর্থিক স্বচ্ছতা বজায় রাখার কথা জানান তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে অবসর ভেঙে ফিরছেন ভারতের ইতিহাসের সর্বোচ্চ গোল স্কোরার সুনীল ছেত্রী। ভারত ফুটবল দলের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। কোচ মানালো মার্কেস জানান, এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্ব বিবেচনায় তাকে আবারও ফেরার প্রস্তাব দেওয়া হয়, যাতে তিনিও রাজি হয়েছেন। আগামী 19 মার্চ মালদ্বীপ ও 25 মার্চ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দলেও রাখা হয়েছে ছেত্রীকে। এর আগে গত বছর জুনে কুয়েতের বিপক্ষে ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন ছেত্রী। বাংলাদেশ দলে খেলবেন হামজা দেওয়ান চৌধুরী। দক্ষিণ এশিয়া ছাপিয়ে যে খবরে তোলপাড় ইউরোপের ফুটবল। আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে শেফিল্ড তারকার। ইপিএলে লেস্টার সিটির হয়ে খেলা তারকা ফুটবলারের অন্তর্ভুক্তিতে বাংলাদেশ দলকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। বাংলাদেশ দলে হামজা যোগ দেয় নড়ে চড়ে বসে ভারত। অবশেষে কোনো উপায় না পেয়ে অবসর থেকে সাবেক ফুটবলারকে ফেরাচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার সুনীল ছেত্রী গত বছর জুনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে কুয়েতের বিপক্ষে 6 জুন খেলেন শেষ ম্যাচ। 8 মাস পর আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন এই কিংবদন্তি। ভারত ফুটবল দলের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে নিশ্চিত করা হয় বিষয়টি। আগামী 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে ভারতের প্রীতি ম্যাচের দলে রাখা হয়েছে ছেত্রীকে। এরপর 25 মার্চ এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের বিপক্ষে দলেও আছেন ভারতের সাবেক অধিনায়ক। দুটি ম্যাচই হবে শিলংয়ে। ভারতের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা 40 বছর বয়স। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে অবসর ভেঙে সুনীল ছেত্রীর ফেরা নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিংবদন্তি ফুটবলারের ফেরায় নিজেদের পরিকল্পনাতেও কোনো পরিবর্তন আনতে চায় না কোচ হাবিয়ার কাবরেরা। সৌদি আরবে ভালো প্রস্তুতি হওয়ায় এই ম্যাচ নিয়ে অনেকটাই রোমাঞ্চিত তিনি।
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ ভারত ম্যাচ সামনে রেখে উত্তাপ ছড়াচ্ছে দুদল। এক হামজা চৌধুরী জ্বরে কাঁপছে পুরো দেশ। এর মধ্যে ভারতের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার সুনীল ছেত্রীর অবসর ভেঙে দলে ফেরার খবরে তোলপাড় চারিদিক। শুধু হামজার জন্যই কি তবে এত আয়োজন ভারতের? বাছাই পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে সৌদি আরবে অবস্থান করছে বাংলাদেশ দল। শিলংয়ের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে তায়েফে করা ক্যাম্প বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা দলের। নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে তায়েফে দ্বিতীয় দিনের মতো জিম সেশন করেছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ভারত দলের এত বড় সিদ্ধান্ত নিয়ে ভীত নয় লাল সবুজ। ভারত বধের ছক কষতে নিজেদের পরিকল্পনায় কোনো পরিবর্তন না আনারই আভাস দিলেন কোচ হাভিয়ের কাব্রেরা। বরং সুনীল ছেত্রীর ফেরাকে দেখছেন ইতিবাচকভাবেই। আমাদের কোনো পরিবর্তন নেই, পুরো মনোযোগ প্রস্তুতিতেই আছে। আমরা যাতে ভালো করতে পারি সেদিকেই নজর থাকবে। সুনীল আমাদের সবারই চেনা। সে বেঙ্গালুরুর হয়ে সম্প্রতি যেভাবে খেলেছেন তা অসাধারণ। তাকে ফেরানোর সিদ্ধান্তটা ফেডারেশনই নিয়েছে। তাদের এই সিদ্ধান্ততে আমি কোনো সমস্যা দেখছি না। ম্যাচ আরো অনেক বেশি উপভোগ্য হবে। সৌদিতে গেলবারের চেয়ে বেশ ভালো অনুশীলন হচ্ছে। খাবার ও অন্যান্য ব্যবস্থাও খুব ভালো। এই পরিবেশে আমরা 3টি ম্যাচ খেলতে চাই। এদিকে প্রতিপক্ষের পরিকল্পনা নিয়ে ভেবে কালক্ষেপণ করতে চান না ফুটবলাররা। সুনীল ছেত্রীর বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে এই দলের বেশ কয়েকজনের। তাই এই ম্যাচে মাঠে নামতে মুখিয়ে সাদ মুরসালিনরা। আমাদের জন্য কোনো প্রেশারের কিছু নেই। তো সুনীল ছেত্রীর সাথে আগেও আমরা অনেকবার ম্যাচ খেলেছি, তো আমাদের এক্সপিরিয়েন্স আছে ওর সাথে, ওর এগেনস্টে ম্যাচ খেলার। তো আমাদের জন্য এটা নট বিগ প্রবলেম। ইটস নর্মাল ফর আস। আর অফকোর্স সুনীল ছেত্রী অনেক ভালো প্লেয়ার, ওর সাথে ম্যাচ খেলতে পারলে আমাদেরও অনেক ভালো হবে। প্রবাবলি এটা আমার ফার্স্ট ম্যাচ হবে ইন্ডিয়ার এগেনস্টে। তো যেভাবে হোক আমাদের ম্যাচটা জিততে হবে, কারণ ওদের আগে আমরা ট্রেনিং স্টার্ট করছি, সব কিছু আমাদের অ্যাডভান্টেজে আছে। তো আমাদের চেষ্টা থাকবে যেভাবে হোক, এটা আসলে আমাদের যেভাবে জিততে হবে ম্যাচটা। ভিসা জটিলতায় দলের সঙ্গে সৌদি আরবে যেতে না পারলেও একদিন পরই ক্যাম্পে যোগ দিয়েছেন রহমত মিয়া। তাজিন খন্দকার, সময় সংবাদ। 2030 বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা ফিফার। বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ উপলক্ষে 48 দলের পরিবর্তে যেখানে দল খেলানো হতে পারে 64টি, এমনই একটি প্রাথমিক পরিকল্পনা বিবেচনা করছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বিশ্ব ফুটবলের আবেদন হোক বিশ্বব্যাপী, সে উন্মাদনার পরিসর আরও বাড়াতে 24 দল থেকে 1998 ফ্রান্স বিশ্বকাপে দল বাড়িয়ে করা হয় 32। সবশেষ কাতার বিশ্বকাপ পর্যন্ত ছিল সেই সংখ্যাটি। তবে আসছে বছর থেকে বিশ্বকাপ হবে 48 দলের। কিন্তু চমকের এখানেই শেষ নয়। বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ পূর্তি উপলক্ষে 48 দলের পরিবর্তে 64 দল দেখা যেতে পারে 2030 সালেই। বিভিন্ন দেশ স্বাগতিক হওয়ায় ফুটবল ফেডারেশনগুলো বলছে তাতে প্রচুর ভ্রমণ করতে হবে দলগুলোকে, বাড়বে ক্লান্তি, সঙ্গে পরিবেশের ওপরও পড়বে নেতিবাচক প্রভাব। আছে সমর্থকদের ভ্রমণ ঝাঁকিও। এসবের ওপর যদি দলের সংখ্যাও বাড়ে এবং সেটি যদি হয় 64, তবে মূল আয়োজন হবে হযবরল। এমন প্রস্তাবের বিরোধিতা আসছে খোদ ফিফার মধ্য থেকেও। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে নাম প্রকাশে অনিচ্ছুক ফিফার এক ঊর্ধ্বতন কর্তা বলেন, 64 দলের বিশ্বকাপ স্রেফ একটা পাগলামো ছাড়া আর কিছুই নয়। যদিও এত সমালোচনার মধ্যেও প্রস্তাবিত 64 দলের বিশ্বকাপ নিয়ে আনুষ্ঠানিক একটি বিবৃতিও দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তারা বলছে ফিফার দায়িত্ব হচ্ছে কাউন্সিলের সদস্যদের যে কোনো প্রস্তাবকে আমলে নিয়ে যাচাই বাছাই করা। সেই হিসেবে এই প্রস্তাবকেও আমলে নিচ্ছে তারা। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে 64 দলের বিশ্বকাপ নিয়ে বেশ আগ্রহী ফিফা। অবশ্য এর ফলে গুরুত্বহীন হয়ে যেতে পারে বিশ্বকাপের বাছাই, বাড়তে পারে বাছাইয়ের ম্যাচের সংখ্যা। তবে বাংলাদেশ সহ কখনো এই বিশ্বকাপে না খেলার আক্ষেপ থাকা দলগুলোর সামনে 64 দলের টুর্নামেন্ট নিশ্চিত রূপেই একটা বড় সুযোগ। মাহবুব রিমন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।